Hello everyone, how are you all? Welcome back to my channel. This is Suniti and you are watching Legal Knowledge with Suniti. যখন কোনো সাধারণ ব্যক্তি খুব ডিস্টার্ব থাকে কোনো জিনিস বা কোনো সিস্টেম থেকে, তো বলে কোর্টে দেখে নেব। আর এটাই বোঝায় তার থেকে যে কোনো ব্যক্তির ওই সিস্টেমের প্রতি সবচেয়ে বেশি কতটা তার ভরসা। তো এটা জুডিশিয়ারির ওপর আছে। ওই জুডিশিয়ারি আজ অনেক প্রশ্নের মধ্যে ঘিরে রয়েছে। আর এই প্রশ্নের মধ্যে সবচেয়ে বড় হিস্টোরিক্যাল জিনিস হতে চলেছে প্রথমবার কোনো জাজ বা কোনো জাস্টিসকে তার অফিস থেকে ইমপিচ করা যেতে পারে। আসলে ম্যাটারটা কি? তো জাস্টিস বার্মা দিল্লি হাইকোর্টের জাজ ছিলেন। তার বাড়িতে আগুন লেগে যায়। আগুন থামানোর জন্য গাড়িও আসে ফায়ার ব্রিগেড থেকে। আর তার বাড়ির বাইরের ঘরে অর্থাৎ স্টোর রুমে কিছু এমন জিনিস পাওয়া যায়, ওখানে কিছু বড় বড় নোটের বান্ডিল পাওয়া যায় জ্বলা অবস্থায়। প্রথমে এটা কথা গোপনে ছিল, পরে এটা নিউজে আসা শুরু হয়। নিউজে আসার পরে এই মামলা সুপ্রিম কোর্টের কলেজিয়ামের কাছে যায়। কলেজিয়াম হলো কলেজিয়াম সিস্টেম, আমি তোমাদের আগেও এই নিয়ে ভিডিও বানিয়েছি। কলেজিয়াম হলো যেখানে একজন সিজিআই অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকেন আর 4 জন সিনিয়র মোস্ট জাজ থাকেন। ওনারা চুপচাপ দিল্লি হাইকোর্টের জাজে ট্রান্সফার করে দেন এলাহাবাদ প্রয়াগরাজে। সোশ্যাল মিডিয়ায় অনেক প্রশ্ন আসতে শুরু করে যে এত টাকা উদ্ধার হওয়ার পরেও আপনারা শুধু তার ট্রান্সফার করালেন। এরপর একটি ইন হাউস ইনকোয়ারি কমিটি বসানো হয়। সুপ্রিম কোর্টের যে সিজিআই জাস্টিস খান্না ছিলেন সেই সময়, উনি ইন হাউস কমিটিতে বোঝা যায় কিছু গণ্ডগোল ছিল, কিন্তু ইনকোয়ারিতে এটাও প্রমাণ হয়নি যে ওই নোট জাস্টিস বার্মারই ছিল। জাস্টিস খান্না জাস্টিস বার্মাকে বলেন আপনি রিজাইন করে দিন, কিন্তু জাস্টিস বার্মা রিজাইন করেননি। জাস্টিস খান্না লেটার লেখেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে আর প্রাইম মিনিস্টারকে যে ওনাকে সরিয়ে দেওয়া হোক। রিসেন্টলি মনসুন সিজন শুরু হচ্ছিল। এই মনসুন সেশনে প্রথমবার হিস্ট্রিতে এমন হবে যে কোনো জাস্টিসকে সরানো হবে তার অফিস থেকে, কারণ একটা রিজলিউশন যার জন্য 50 জন রাজ্যসভার মেম্বার্স সাইন করতে হবে আর লোকসভার 100 মেম্বার্সকে সাইন করতে হবে। আর মনে রাখবে এই দুটো হাউসেস এই নাম্বার ফুলফিল যদি হয়েও যায়, দুজনেই নিজের চেয়ারম্যানকে বা স্পিকারকে লেটার লিখে দিয়েছে। এইবার এই রিমুভালের পুরো প্রসেস শুরু হবে। রিসেন্টলি সুপ্রিম কোর্ট একটা পিটিশন করা হয় অ্যানোনিমাস নামে, যাকে বলা হয় সিজিআই 3% যে ইন হাউস কমিটি বানিয়েছিলেন, এটা কোন অধিকার থেকে উনি বানিয়েছিলেন? কারণ কোনো জাজকে সরানোর অধিকার শুধু পার্লামেন্টের কাছে আছে। সিজিআই কোন ক্যাপাসিটিতে কনস্টিটিউশনের কোন আর্টিকেল অনুসারে বা কোন আর্টিকেল অনুসারে এই ইন হাউস কমিটি উনি বানান? অনেকের অ্যালিগেশনস এই পিটিশন জাস্টিস বার্মাই দিয়েছেন। আর ওখানে কিছু ফান্ডামেন্টাল কোয়েশ্চেন্সও করা হয়, যেমন জুডিশিয়ারির লেজিসলেচারের কাছে এটা ইন্টারফিয়ারেন্স তো নয়, যেখানে তার কাছে খুব ভালো সুযোগ আছে, সে জুডিশিয়াল রিফর্মসের দিকে পুশ করতে পারে। জাস্টিস বার্মাকে রিমুভ করার প্রসিডিওর শুরু হয়ে গেছে, যার মধ্যে লোকসভা আর রাজ্যসভা নিজের রিজলিউশনে সাইন করে নিজের চেয়ারপারসনকে পাঠিয়েও দিয়েছে। তো জাজকে সরানোর প্রসেস এতটা সিম্পল নয়, না হলে সরকার চাইলেই নিজের মন থেকে যে কোনো জাজকে সরিয়ে দিতে পারত। দুটো কন্ডিশনের বেসিসেই তুমি যে কোনো জাজকে রিমুভ করতে পারো তার অফিস থেকে। প্রথমত প্রুভেন মিসবিহেভিয়ার, যদি তার মিসবিহেভিয়ার প্রুভ হয়, আর দ্বিতীয়ত ইনক্যাপাসিটি। এতটাও সহজা নয়। রাজ্যসভার 50 জন এমপিস এবং লোকসভার 100 জন এমপিস একটা সাইন করবে রিজলিউশনে, আর তারা নিজের চেয়ারপারসনকে সেটা দেবে। এবার চেয়ারপারসন মে একসেপ্ট, ম্যান্ডেটরি নয় যে সে একসেপ্ট করেই নেবে। এইবার যদি রিজলিউশনকে একসেপ্ট করেও নেন, তো 3 মেম্বার্সের কমিটি বসবে। ওই 3 মেম্বার্সের কমিটি ইনকোয়ারি করবে জাজের ওপর লাগানো অভিযোগ সঠিক কি মিথ্যে। যদি আরোপ ঠিক মনে হয় অর্থাৎ সঠিক হয়, তো সে তার রিপোর্ট পেশ করবেন। আর রিপোর্ট পেশ হওয়ার পরে লোকসভা এবং রাজ্যসভায় স্পেশাল মেজরিটির সামনে পেশ করতে হবে। স্পেশাল মেজরিটিতে দুটো কন্ডিশন ফুলফিল করতে হবে। প্রথমত অ্যাবসোলিউট ভোট, টোটাল স্ট্রেংথের 50%,
সাথেই 2/3 যত প্রেজেন্ট অ্যান্ড ভোটিং আছে তাদের 2/3 অংশ এতে ভোট করবে। যখন এই দুটো একসাথে ক্লাব করে নেব তো এটাকেই বলে স্পেশাল মেজরিটি। এইবার রিজলিউশন পাস হলে প্রেসিডেন্ট ওতে সাইন করবে, তখন ওই জাজকে রিমুভ করা যাবে। তো তোমরা বুঝতে পারলে পুরো প্রসেস কতটা লেন্দি আর কতটা টাফ। এই জন্যই হয়তো এখনও অবধি কোনো জাজকে সরানো যায়নি। পজিটিভ সাইডে দেখলে জাজেস একটা সিকিউরিটি প্রোভাইড করা হয়েছে জাজেসদের। এই জন্যই জুডিশিয়ারির ওপরে অনেক সময় অ্যালিগেশনসও লাগে। বিগত জাস্টিস রঞ্জন গগৈচি ওনার ওপরেও অ্যালিগেশনস লাগে যে উনি কোনো একটি মেয়ের সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছেন। সিজেআই পুরো কেসের হিয়ারিং করার পরে একটি কমিটিও বসায়। জেনে অবাক হবে তার ওপরেও অ্যালিগেশনস আছে, আর এই কেসের হিয়ারিং উনি নিজে করেছেন, যেটা নিজেই প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস এর ক্লিয়ার ভায়োলেশন মানা হয়। দ্বিতীয়ত, ইনস্ট্যান্সেসের কথা বললে কলেজিয়াম আমাদের কনস্টিটিউশনে কোথাও মেনশন কিন্তু নেই। এই কলেজিয়াম সিস্টেম বেসিক্যালি কলেজিয়াম সুপ্রিম কোর্টের নিজের জাজমেন্ট থেকেই এসেছে। তো কলেজিয়ামেতে একজন সিজেআই আর 4 জন সিনিয়র মোস্ট জাজ থাকেন। তো বিসিআই থেকে রেফার হয়ে তারাই বারবার রিলেটিভসরা জাজ হতে থাকেন। আর এই জন্যই আমাদের সুপ্রিম কোর্টে শুধুমাত্র 11 জন মহিলা জাজ হতে পেরেছেন। এটা অভিযোগ আসে কলেজিয়ামের ওপরে। জুডিশিয়ারির মধ্যে রিফর্ম করা হোক। একদিকে জুডিশিয়ারিকে সেফগার্ড করা, ইন্ডিপেন্ডেন্ট রাখা, এটাও এতটাই ইম্পর্ট্যান্ট। না হলে গভর্নমেন্ট লেজিসলেচার তো নিজের হিসাবেই জিনিস করতে থাকবে, আর এইভাবেই যে কোনো জাজকে সরাতে থাকবে। কিন্তু জুডিশিয়ারি অন্য অপর কথা বললে অ্যাকাউন্টেবিলিটির কথাও বলে, আর নিজের ওপর কথা বললে তাকে করাপ্ট দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা করা হয়, কার্পেট দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা করা হয় জুডিশিয়ারির নিজের ওপর কথা আসলে। কোনো হাইকোর্ট বা কোনো সুপ্রিম কোর্টের জাজ এই পুরো প্রসেসের থ্রুতে এখনও অবধি রিমুভ হয়নি। এছাড়া আমি তোমাদের বললাম যে 3 মেম্বার্সের ইনকোয়ারি কমিটি বসানো হবে, যেটা বলা আছে জাজ ইজ ইনকোয়ারি অ্যাক্ট 1968 মধ্যে। এতে সিনিয়র জাজ অফ সুপ্রিম কোর্ট থাকেন, সিটিং চিফ জাস্টিস অফ আ হাইকোর্ট থাকেন, সাথে ডিস্টিংগুইশড জুরিস্ট থাকেন। আর এই 3 মেম্বার্সের কমিটি রিপোর্ট সাবমিট করবে পার্লামেন্টে আসবে। পার্লামেন্ট যদি বলে রিপোর্ট ঠিক, ওটা উনি ভুল করেছেন, তো ভোটিংয়ে হবে স্পেশাল মেজরিটির দ্বারা, তাহলেই জাস্টিস বর্মা রিমুভ হয়ে যাবে। এই রকম দুটো ইনস্ট্যান্সেস আছে। প্রথমত ভি রামাস্বামী 1993-এ ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল উনি ফান্ডকে ভুল জায়গায় মিসইউজ করেছেন। প্যানেল রিপোর্ট তাকে গিল্টি পাওয়া যায় প্যানেল রিপোর্টে, কিন্তু লোকসভার রিজলিউশন পাস হয়নি, রাজ্যসভায় পাস হয়ে যায়, কারণ ওই সময় কংগ্রেস গভর্নমেন্ট অ্যাবসেন্ট হয়ে গিয়েছিলেন, এই জন্য উনি রিমুভ হননি। দ্বিতীয়ত সৌমিত্র সেন 2011 কেস, তার উপরেও ফান্ডের মিস অ্যাপ্রোপ্রিয়েশনের অভিযোগ লাগে। ওনাকেও ইনকোয়ারি করা হয়, ওখানেও ইনকোয়ারি কমিটি বসে, কিন্তু তার আগেই উনি রিজাইন করে দেন, তাকে রিমুভ করার আগেই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে। এটা থেকে নতুন কিছু ইনফরমেশন তোমরা গ্যাদার করতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অল টাইমের মতোই আমি বলবো ভিডিওটাকে একটা লাইক করবে, সবার সাথে শেয়ার করবে, যাতে তারাও এই ইনফরমেশনগুলো পেতে পারে। আর এরকমই ইনফরমেটিভ নলেজফুল ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা হিট করে রাখবে। দ্যাটস ইট ফর নাও, টিল দেন টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, হ্যাভ এ নাইস ডে।